হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করতেছি আমাদের বিস্তার পরিমাপ ও সম্ভাবনা এই চ্যাপ্টারটার ষষ্ঠ লেকচারে। গত ৫ লেকচার ধরে আমরা সম্ভাবনা পার্টটার একদম পোস্টমর্টেম করে ফেলতেছি। একদম টাইপ ভিত্তিকভাবে যত ইফেক্টিভলি প্রত্যেকটা ধরনের প্রশ্ন সমাধান করা যায় সেটা আমরা চেষ্টা করছি। আমাদের খুবই ছোট্ট ছোট্ট কয়েকটা টাইপ বাকি রয়ে গেছে, যেমন তাস সংক্রান্ত সমস্যাগুলো, এরপর কিছু জ্যামিতিক প্রয়োগ আছে, এরপর হলো আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অফ প্রবাবিলিটি, আর ফাইনালি হচ্ছে কিছু সিরিজ সংক্রান্ত। দেখবা সম্ভাবনা বের করতে গিয়ে একটা অসীম ধারা চলে আসছে, তখন সেটা অসীম ধারার মতো করে আমরা ক্যালকুলেট করব, সম্ভাবনা বের করে ফেলবো। বোঝা গেল? এই ছোট ছোট কয়েকটা টপিকে আমরা কভার করব। খুব বেশি লেন্দি হবে না এই ক্লাসটা, অল্প কিছু বাকি ছিল, বাট অন্য টাইপগুলোর সাথে যেন মিশ্রিত না হয়ে যায়, তাই অন্য লেকচারগুলো আমি লেন্দি করিনি, আলাদা করে একটা লেকচার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমাদের সম্ভাবনা সেগমেন্ট আমরা আজকেই শেষ করে ফেলবো। এরপর বিস্তার পরিমাপ পার্টটা কিন্তু আমার টার্ম ফাইনালে পরে আসবে, তোমাদেরকে আগেই জানাইছিলাম। আচ্ছা দেখো, এখানে আমি অনেকগুলা কার্ড নিয়েছি, অ্যাকচুয়ালি 52টা কার্ড নিয়েছি, বুঝছো? আমাদের কার্ডগুলোর ক্ষেত্রে অনেকগুলা ক্লাসিফিকেশন আছে। মেইনলি যেটা জানতে হবে, আমাদের 4টা স্যুট আছে, বুঝছো? টোটাল হলো 4টা স্যুট। একটা হলো বলা হয় ক্লাবস, একটা ডায়মন্ডস, একটা হলো হার্টস, আর একটা হলো স্পেডস। আর মজার বিষয় হচ্ছে আমাদের না ইংলিশগুলো থাকবে না, মানে যারা ইংলিশ ভার্সন তাদের হয়তো থাকবে। বাংলায় নামগুলো খুবই অদ্ভুত, আমার বাংলায় নাম লেজিট মুখস্থ করা লাগছে, আমি আগে জানতাম না। যেমন এই যে হার্টস, যেটা এটাকে বলা হয় হচ্ছে হরতন, বুঝছো? হার্স যেটা এটাকে বলা হয় হরতন। এরপর আমাদের ক্লাবস যেটা এটাকে বলা হয় হচ্ছে চিরতন। ক্লাবস যেটা এটাকে বলা হচ্ছে চিরতন। স্পেডস যেটা এটাকে বলা হয় ইস্কাপন। ইস্কাপন আমি নিজেই এটা পড়ার জন্য নতুন শিখছি, ইস্কাপন। আর ডায়মন্ড যেটা এটাকে মনে হয় রুইতন বলে, হ্যাঁ, হরতন, রুইতন, ইস্কাপন, চিরতন। আচ্ছা, এখন এখানে আবার কালারের একটা শ্রেণী বিভাগ আছে। যেমন তোমার দেখো টোটাল কার্ড হচ্ছে 52টা। 52টা কার্ডের মধ্যে 26টা হলো রেড কালার, 26টা হচ্ছে আমাদের ব্ল্যাক কালার। এই যে আমাদের হরতন, রুইতন, এই দুইটা স্যুটের যতগুলা কার্ড আছে এইগুলা সব হলো রেড হয়, এই নলেজটা জানতে হবে, থাকতে হবে আর কি। আর চিরতন আর ইস্কাপন, এদের প্রত্যেকটা কার্ডই দেখো ব্ল্যাক হয়। এখন একটা নির্দিষ্ট স্যুটে টোটাল দেখো 13টা কার্ড আছে। কিভাবে? তোমার নাম্বার খেয়াল করো আগে। 2 থেকে 10 পর্যন্ত কয়টা? 2 থেকে 10 পর্যন্ত আছে 9টা। এছাড়াও থাকে হচ্ছে এইস কার্ড, যেটাকে বাংলায় টেক্কা বলে, বুঝছো? এটা কিন্তু আবার লাগবে, বাংলায় এইস বলে না, বাংলায় বলে হচ্ছে টেক্কা। টেক্কা দিয়েই প্রশ্নে লেখা থাকবে, প্রচুর আসে, এইস দিয়ে প্রচুর প্রশ্ন আসে। টেক্কা, এইসকে বলা হয় বাংলায় টেক্কা। আবার এদিকে তো দেখলাম আমাদের 2 থেকে 10 পর্যন্ত 9টা। দেন এখানে জ্যাক, বা তুমি যে পড়তে পারো, কুইন মানে কিউ পড়তে পারো, কিং মানে কে মনে রাখতে পারো। টোটাল দেখো এইস আর হলো এই তিনটা কয়টা? 4টা, 4 আর 9 হচ্ছে 13টা কার্ড আসতেছে। পার্টিকুলার একটা স্যুটের হলো 13টা, তাহলে 4 13 কত হয়ে গেল? 52। যেখানে আবার 26 26 হলো কালারের ডিফারেন্স, অর্থাৎ আমাদের হরতন রুইতন হচ্ছে রেড কালার, বাকি দুইটা কিন্তু ব্ল্যাক কালার। বুঝাইতে পারছি? তাহলে পার্টিকুলার একটা টাইপের কার্ড বা একটা ধরনের কার্ড, ধরো এইস, সেটা কিন্তু আবার 4টা আছে। কেন? ওই যে 4টা স্যুটের এইস, আবার এইস দুই কালারের দুইটা দুইটা করে আছে, রেড দুইটা, ব্ল্যাক দুইটা। এই অবজারভেশনটা মোটামুটি থাকলে দেখবা এই কার্ড রিলেটেড যে প্রবলেমগুলো আমাদের আসে, একদম অলিম্পিয়াড লেভেলেরগুলো বাদে আমাদের একাডেমিক অ্যাডমিশনে যা যা লাগে সেগুলো আমরা করতে পারবো। অলিম্পিয়াডের জন্য একটু বেশি প্র্যাকটিস করতে হবে, আর কিছুই না। মানে ওই প্র্যাকটিসটা এই ক্লাসে হয়তো হবে না, নিজে নিজে তুমি আরও করতে পারো, বাট আমরা অত অ্যাডভান্সে যাচ্ছি না আর কি। আচ্ছা দেখো, আমাদের 52খানা যে তাস, সেটার একটা প্যাকেট থেকে একটা তাস আমরা দৈবভাবে উঠাইছি, সেটা লাল হওয়ার সম্ভাবনা দেখো, এটা জোর বিজোরের মতো। 100টার মধ্যে 50টা জোর, 50টা বিজোর, ওই রকমই 52টার মধ্যে তুমি জানো ঠিক হাফ হচ্ছে লাল, হাফ হচ্ছে কালো, তাহলে 26টা লাল। তাহলে বেসিক্যালি এটা করার কি আছে বলো? 26 ডিভাইডেড বাই 52, উত্তর আসবে হাফ। যদি কালো বলতো সেম আসতো। এবার দেখো হরতন বলছে, হরতন কিন্তু পার্টিকুলার একটা স্যুট, 4টা স্যুট, তাহলে 4টার মধ্যে একটা, উত্তর কিন্তু 1/4। অথবা তুমি ভাবতে পারো ভাই আমার 52টা কার্ড আছে, সেই 52টা কার্ডের মধ্যে একটা স্যুটে থাকে কিন্তু 13টা, তাহলে হরতনের আছে 13টা, এটা লেখো, স্টিল 1/4 আসবে। তুমি দুইভাবেই কিন্তু উত্তরটা বলতে পারো, তবে দুইভাবে চিন্তা করাটা শিখতে হবে, চিন্তা যেন করতে পারি। আচ্ছা, টেক্কা হওয়ার সম্ভাবনা, টেক্কা কোনটা ছিল? ওই যে এইস, এস যে কার্ডটা সেটাকে টেক্কা বলে। আমি কিন্তু বলছিলাম যে পার্টিকুলার একটা টাইপ বা ধরনের যে কার্ড, ধরো 2 বা জ্যাক বা কিং বা কুইন, এটা প্রত্যেকে 4টা করে আছে, তাহলে টেক্কাও আছে কিন্তু 4টা। উত্তর কি হবে? 4 ডিভাইডেড বাই 52। সেগুলো দেখবা আর উত্তর দিবা, দেখবা আর উত্তর দিবা। এবার বলছে টেক্কা না হওয়ার, বুঝাই যায় টেক্কা বাদে বাকি যেগুলো আছে, মানে 48/52, অথবা উপরেরটা বের করো, করে 1-এর থেকে বিয়োগ করো। বলো, আমার যদি জাস্ট কার্ডের ধরন জানা থাকে, ধরনগুলা বোঝা থাকে,
আর কি কোনো প্রবলেম হওয়ার কথা? আমি আরেকবার জাস্ট একটু রিপিট করে দিই, যারা প্রথমবার দেখতেছো বা কার্ড খেলা পারো না আমার মতো, আমি টুকটাক পারি, বুঝছো, ব্রিজ টিজ খেলতে পারি, অত মানে প্রো না তোমাদের মতো। ঠিক আছে, আমাদের টোটাল হলো 4টা স্যুট থাকে। স্যুটগুলা কি কি? ক্লাবস, ডায়মন্ডস, হার্টস, স্পেড। যদিও এটা জেনে লাভ নাই, মনে রাখতে হবে হরতন রুইতন, হরতন রুইতন, চিরতন, ইস্কাপন। এই যার মধ্যে আমাদের রুইতন আর হরতন হয় হচ্ছে রেড কালার, আর আমাদের ইস্কাপন আর চিরতন হয় হচ্ছে ব্ল্যাক কালার। আবার পার্টিকুলার একটা স্যুটে 13 ধরনের কার্ড থাকে, জ্যাক, কিং, কুইন, এস, আর 2 থেকে 9 পর্যন্ত, সরি 2 থেকে 10 পর্যন্ত, এই টোটাল 13 ধরনের। বুঝাইতে পারলাম? আবার পার্টিকুলার একটা ধরনের কার্ড 4টা হইতে পারে, 4টা হইতে পারে, যেহেতু 26-26 এখানে ওর ক্ষেত্রে 2টা 2 কালারের। হচ্ছে এই নলেজটা থাকলে মোটামুটি দেখবা সবই সলভ করতে পারতেছো। আমরা প্রথমটা করলাম, পরেরটায় যাচ্ছি। এবারও বলছে 52খানা কার্ড আমাদের আছে। আচ্ছা, এখান থেকে একখানা তাস তুমি উঠাইলা, এটা লাল টেক্কা, একটু কেয়ারফুল থাকো, দেখো এখন কিন্তু শুধু টেক্কা বলে নাই। তাহলে আমাদের প্রবাবিলিটি ক নাম্বার যদি আমরা করি, সেটা কি হবে? 52টার মধ্যে থেকে টেক্কা পাওয়া যায় 4টা, বাট বলছে লাল টেক্কা, মানে কিন্তু 2টা লাল 2টা ব্ল্যাক, তাহলে কি হবে? 2/52। ওকে, দেন দেখো কি বলছে, লাল অথবা টেক্কা। এটা একটু বুঝো, লাল অথবা টেক্কা। তাহলে ধরো আমি এভাবে লিখি, প্রবাবিলিটি অফ রেড অর ওইটা এস কার্ড, তার মানে প্রবাবিলিটি অফ রেড প্লাস প্রবাবিলিটি অফ এস কার্ড মাইনাস হচ্ছে যদি 2টা একই সাথে ঘটে, রেড অ্যান্ড এস, এরকম কার্ড কিন্তু আছে। তাহলে রেড কার্ড টোটাল কয়টা? 26টা, ঠিক অর্ধেক। তাহলে 26 ডিভাইডেড বাই 52 প্লাস এস কার্ড কয়টা? 4টা। এই বাট 4টার মধ্যে 2টা এস কার্ড এমন আছে যেটা হলো আমার রেড কালার, 2টা এস কার্ড রেড কালার। এই যে ইন্টারসেকশনটা যেটা উপরে একটু আগে বের করছো আর কি, এই যে উপরে যেটা আমরা বের করলাম সেটার মানে কি? লাল টেক্কা না? লাল টেক্কা মানে কি? একই সাথে সেটা রেড এবং হচ্ছে টেক্কা, ইন্টারসেকশন যেটা 2/52, বুঝছো? আর আমরা তো জানি যে রেড হলো 26টা, এস হলো 4টা, বাট 2টা রেড এস একই সাথে চলে আসছে, ওটা বাদ দিতে হবে। তাহলে কত আসবে? 30 থেকে 2 চলে গেছে 28। তোমরা একটা ক্যালকুলেশন নিজেরা করে নিও। ওকে, এই ক্লাসের আমি ক্যালকুলেশনে এত ফোকাস করতেছি না, তোমরা ক্যালকুলেশনটা নিজেরা করে নিও, নিজ দায়িত্বে করে নিও। বোঝা গেল কিনা? দেখো ইজি দুইটা ম্যাথ একসাথে বলে ফেলি। 52টি তাসের মধ্য থেকে একটা তাস তুমি উঠাইলা, তাসটা লাল অথবা টেক্কা, এই যে মাত্র যেটা করলাম, এটা তো ডিফারেন্ট কিছু না, লাল অথবা টেক্কা, এটা মাত্র যেটা করলাম সেটাই। এখানে দেখো 4টা টেক্কা আছে, এটা আমাকে না বললেও আমি জানতাম, না বললেও জানতাম। নিরপেক্ষভাবে একখানা তাস টেনে টেক্কা না পাওয়ার সম্ভাবনা, এটাও করলাম না, এটাও তো করলাম, টেক্কা বাদে বাকিগুলো মানে 48/52। ও এই জন্য মনে এটা রাখছিলাম যে আমরা করছি, বাট ভার্সিটি দেখো আসে, ভার্সিটি এক্সামে এগুলো আসে আর কি, আমি অপশন দিইনি, এগুলো এমসিকিউ ছিল। আচ্ছা, 52খানা তাসের একটা প্যাকেট থেকে হরতনের একটা রাজা, বুঝছো, এটা হলো হরতন, হরতন রুইতন, হার্টস, কিং অফ হার্টস আর কি যেটাকে বলে, হরতনের একটা রাজা সরিয়ে রাখা হয়েছে। বাকি তাসগুলি ভালোভাবে সাফল করে একটা তাস উঠানো হয়েছে, ওই তাসটা হরতন হবার সম্ভাবনা। তাহলে একটু বুঝো তো, আমি একটু ধাপে ধাপে যাই। ধরো এটা হলো আমাদের তাসের যে ডেক, সেখানে কি অবস্থা? সেখানে হরতন শুরুতে ছিল কিন্তু 13টা, রাইট? আর টোটাল যে কার্ড সেটা ছিল 52টা। তুমি করলা কি? রাজা বের করে ফেলছো, মানে ধরো কিং ছিল 4টা, একটা রাজা বের করে ফেলছো। তাহলে একটু পরে ঘটনা কি দাঁড়াইলো? একটু পরে ঘটনা দাঁড়াইলো হচ্ছে সেখানে হরতনের রাজা বের করছো, তাহলে হরতন হয়ে গেছে এখন 12টা, টোটাল কার্ডও একটা কমে গেছে মানে 51টা। ওই যে বলের মতো আর কি, জাস্ট আপডেট হয়েছে, কিং হয়ে গেছে 3টা। আমাকে অনেক কিছুই জানতে চাইতে পারতো, বাট আমার কাছে চাইছে শুধু হরতন হবার সম্ভাবনা। বলো তো এখন আমার মোট সম্ভাব্য ফলাফল মানে মোট কার্ড আছে কয়টা? 51টা, যার মধ্যে থেকে হরতন হলো 12টা। তাহলে উত্তর কি এখন এর বাইরে কিছু হবে? কিছুই না। আরও জিনিস দিতে পারতো, যে হরতন কিং হওয়া বা অন্য কিছু হওয়া, মজা হইতো। হরতনের কিং কিন্তু আর নাই, ওটা বের করে ফেলছে, ওটা 0 আসতো আর কি। বাট সহজ জিনিস আসছে আর কি এই প্রশ্নে। আচ্ছা, একটা তাসের প্যাকেট হতে দেখো এখানে হলো মাল্টিপল কার্ড আমরা তুলবো। এই যে এতক্ষণ একটা ছিল, ওই যে পাত্র থেকে বল ওঠানোর মতো, বলের কালার দিয়ে বিষয় ছিল, এখানে অনেক কিছু আর কি মিক্স আপ করা। তোমার স্যুট আছে, ধরনের কার্ড আছে, কালার আছে। আচ্ছা, প্রথমটা হলো পুনরস্থাপন না করে, মানে তুমি কার্ডটা রেখে দিচ্ছ না, যেটা উঠাই ফেলছো সেটা উঠাই ফেলছো। তাহলে বলছে তুমি 2টা কার্ড উঠাইছো, তাস দুটি একই রঙের রাজা, বুঝো, একই রঙের রাজা, তাই কিন্তু কেস 2টা হয়ে গেল, বুঝছো? কেস কিন্তু 2টা চলে আসলো। নাম্বার 1 কেস যেই স্যুটেরই হোক, রাজাটা হবে হচ্ছে রেড, তাহলে রেড কিং, এটা হলো, এই হইল না তো, বলছে একই রঙের রাজা, হ্যাঁ সরি, তাহলে রেড কিং এবং রেড কিং, এটা হলো একটা কেস। আর নাম্বার 2 কেস হলো, তাহলে এটা নিচে কেন লিখলাম? শুধু ডিস্ট্র্যাক্ট হয়ে গেছি, বুঝছো, শুধু ডিস্ট্র্যাক্ট হয়েছে। 2টাই রেড কিং, যে 2টা উঠছে। আর কেস 2 হলো এরকম, প্রথমে ধরো উঠছে ব্ল্যাক কিং, তারপরেও ব্ল্যাক কিং, মানে কিং উঠতেছে, বাট 2টাই একই রঙের হইতে হবে, যে কোনো স্যুটের হোক, সেটা ইস্যু না। ওকে, তাহলে বল এটা কিভাবে আমরা অ্যাপ্রোচ করব?
রেড কিং কয়টা আছে তোমার কাছে কি মনে হয়? তোমার টোটাল ডেকে কার্ড তো 52টা, রেড কিং কয়টা? কিং আছে 4টা, শিখছিলাম একটা টাইপের কার্ড, একটা ধরনের কার্ড 4টা, তার মধ্যে রেড কিন্তু 2টা। তার মানে এটা আমরা এরকম বলতে পারি যে প্রথম কার্ডটা যে উঠাইলাম সেটা রেড কিং হবে, এটা হলো 2/52। বাট পরের কার্ডটা উঠানোর সময় এখন কার্ড হয়ে গেছে 51টা এবং রেড কিং বাকি আছে একটা, এই যে এটা লেখা আছে। এটা লেখা যেই কথা আমি যদি এইভাবে বলতাম, দেখো আমি যদি এইভাবে বলতাম যে আমার মোট কার্ড আছে 52টা, তার মধ্যে থেকে আমি যে কোনো 2টা তুলে নিব, 52C2, এই এটা হলো মোট ফলাফল। সমাবেশ দিয়ে বলতেছি আর কি, বাছাই থেকে। আর উপরে দেখো আমি চাই রেড কিং হোক, রেড কিং হোক, তাহলে উপরে আমরা কিভাবে বাছাই করতে পারি বলতো? উপরে কি 2C2 চলে আসে না? হ্যাঁ 2C2ই তো আসে, কারণ দেখো রেড কিং আছে কয়টা? রেড কিং আসেই 2টা, সেই 2টা থেকে তুমি 2টা নিচ্ছ, এটার কি লিখবো? রেড কিং আসেই 2টা, 2টা থেকে 2টা নিচ্ছ, দেখো তো 2টার ভ্যালু সেম কিনা। এইভাবে কিন্তু বলা যায়। বলের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে নর্মালি স্টেপ বাই স্টেপ আংশিক কাজ দিয়েও তুমি করতে পারো, আবার চাইলে দিয়েও করতে পারো। তাহলে এটা আসলে 1/1326, আর ওইটাও করে দেখি, 2C2 ভাগ হচ্ছে 52C2, হ্যাঁ সেম আসতেছে 1/1326, ঠিক আছে 1/1326। সিমিলারলি নিচেরটা করো, ব্ল্যাক কিং যখন উঠাচ্ছ প্রথমে 2টা ব্ল্যাক কিং আছে, এই ইন্টু পরে হয়ে যাবে একটা আছে, কারণ কার্ড তো একটা উঠাই ফেলছো। একইভাবে এটা বলতে পারো যে 52টা থেকে যে কোনো 2টা তুলছো, অথবা ব্ল্যাক কিং 2টা আছে 2টা থেকে 2টা তুলছো, তাহলে 1/1326। তাহলে এই 2টা যদি যোগ করো, আমার তো 2টা কেস, ফাইনালি যে প্রবাবিলিটি সেটা আসবে 1/663। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বুঝছো? এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বাট ওয়েট, এখানে বলছে পুনরস্থাপন না করে, তাহলে আমরা যেটা করলাম এটা হলো পুনরস্থাপন না করে। যদি আমরা পুনরস্থাপন করে ফেলতাম তখনও দেখো 2টা কেসই আসতো, বাট তখন ক্যালকুলেশনটা ডিফারেন্ট হইতো, তখন আর ক্যালকুলেশন এটার মতো হইতো না, কারণ তখন তো তুমি রেখে দিছো, কার্ডটা রেখে দিছো, দেন আবার ড্র করতেছো। তাহলে কি হলো দেখো, এভাবে লিখতে পারি যে আমার যতগুলো আছে সেখান থেকে একটা উঠা নিতে হবে, একটা রেড কিং পাইতে হবে, তাহলে সেটা 2টা সম্ভব 52টার মধ্যে, কারণ রেড কিং আছে 2টা। দেন পরের বার উঠানোর সময় তো কিছু আমি নিয়ে আসি না, মানে নতুন যেটা উঠাইছি সেটা রেখে দিছি, এগেন রিস্টার্ট, ওই যে বলের মতো। তাহলে এটাও হবে 2/52, একই রকম এটাও 2/52 ইন্টু পরের বারেও রেখে দিছি, তাহলে 2/52। তাহলে আলটিমেটলি এই দুটা কত কত আসে আমি একটু বের করি, কারণ তোমরা অনেকেই বিন্যাস সমাবেশের ক্লাসে অনেকের একটা কমপ্লেন ছিল, ভাই আনসার মিলাইতে পারতেছি না, আনসারটা আপনি করে দিলে ভালো হতো। তাই আমি এই প্লেলিস্টে চেষ্টা করছি একটু নিজে থেকে উত্তরগুলো করে দেওয়া, এটা প্রচুর পেইন লাগে, বুঝছো? 1/676, 1/676, এটাকে ডাবল হয়ে যাবে, তাহলে 1/338। বলো বোঝা গেল কিনা? তুমি কনফিডেন্ট হইতে হবে, তোমার কনফিডেন্স আসতে হবে যে আমার অঙ্ক হয়েছে, মানে তোমার নিজের অঙ্ক হয়েছে, আমার অঙ্ক না। আমার অঙ্কতে তোমার কনফিডেন্স এসে কী লাভ? বুঝাইতে পারলাম, আশা করি বুঝতে পারছো। দেখো এই জন্য না কার্ডের এগুলো পরে রাখছি। ধরো তুমি বলেরটা করে ফেলছো, সংখ্যাগুলো করে ফেলছো, এখন তুমি একদম ম্যাচিউর, এখন কার্ডেরটা এত এত টাইপ, এত এত শর্ত, এগুলো তুমি ইজিলি ক্যাচ করতে পারো, কঠিন লাগবে না। এগুলো কঠিন না, সহজ। দেখো 3টা তাস উঠাইছি, ওকে, এবার হলো আমরা 3টা তাস উঠাইছি, 3টা তাসই কেমন হবে? 1 নাম্বার বলছে 3টাই রাজা, 1 নাম্বার বলছে কি 3টাই রাজা। আমার রাজা কার্ড কয়টা আছে, কিং কয়টা? বারবার বলছি একই ধরনের কার্ড 4টা আছে, এই নলেজগুলো বারবার লাগে। একই ধরনের কার্ড 4টা আছে, তাহলে রাজা যদি আমরা বের করতে চাই, প্রথমে আমার 52টার মধ্যে থেকে যে কোনো 4টা পাইলেই হলো, এরপরে একটা তো উঠে গেছে, 51টার মধ্যে থেকে 3টা পাইলেই হলো, অথবা 50টার মধ্যে থেকে 2টা পাইলে, অথবা তো না, এবং মানে স্টেপ বাই স্টেপ আংশিক কাজ সবগুলোর মধ্যে গুণ হবে, এটাও বলতে পারো। অর তুমি বলতে পারো ভাই আমার 52টা কার্ড আছে, আমি যে কোনো 3টা উঠাইছি, রাজা আছে 4টা, আমি যে কোনো 3টা পাইছি। সমাবেশ দিয়ে ইজিলি বলা যায়, 2টাই করে দেখো সেম আনসার আসবে, 2টা এক্স্যাক্টলি সেম আনসার আসবে। তাহলে 4C3 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের 52C3 করলে আসতেছে 1 এত বিদঘুটে কেন, 1/5525। এগুলো তো আনসার লিখতেও ভালো লাগে না, 1/5525, এই আর কি। এভাবে দেখতে বেশি বেটার লাগে, তাই না? এটাই থাকুক। আচ্ছা, এই যে খ নাম্বার টেক্কা, টেক্কা চলে আসছে। দেখো সেম কিন্তু, রাজা হবার যা সম্ভাবনা টেক্কা হওয়ার সম্ভাবনা একই। টেক্কা কি? ওই যে এসকে একটা পার্টিকুলার টাইপের কার্ড, একটা ধরনের কার্ড, একটা ধরনের কার্ড তো 4টাই থাকে, সেম আনসার, ডিফারেন্ট কি হবে বল? প্রথমবারে সেটা 4টা আছে, 52টার মধ্যে 4টা, এরপরে তো একটা কমে গেছে, মোট কার্ডও একটা কমে গেছে, সব কিছু কিন্তু সেম, কোনো কিছু ডিফারেন্স নাই। এটা অ্যাজ ইট ইজ এভাবে লিখতে পারো যে 4টা টেক্কা থেকে একটা নিছি, আর নিচে মোট হলো 52টা থেকে যে কোনো 3টা, সরি 4টা টেক্কা থেকে 3টা নিছি। ওকে, হরতন, হরতন কিন্তু একটা স্যুট, গুলাই ফেলো না কিন্তু। হরতন কিন্তু একটা পার্টিকুলার স্যুট, ওই যে হার্ট, যেটা হার্টের হরতনের হয়, এভাবে মনে রাখতে পারো। ওই যে চিরতন, চিরতন হলো ক্লাবস, সি আছে চিরতন সি, এভাবে মনে রাখতে পারো আর কি, কিছু করার নাই তো। আচ্ছা হরতন এটা কয়টা আছে বলো? 13টা না? তাহলে এটার ক্ষেত্রেও সিমিলার, বাট প্রথমে 52টার মধ্যে যে কোনো 13টা উঠতে পারে, ইন্টু এরপর একটা কার্ড কমে গেছে, 51টার মধ্যে 12টা, এরপরে 50টার মধ্যে 11টা। এটা বলা যে কথা, আমি যদি বলি আমার টোটাল 52টা থেকে যে কোনো 3টা তুলবে, এটা মোট,
অথবা আমার 13টা হরতন কার্ড আছে, সেই 13টা হরতন থেকে আমার 3টা কার্ড দরকার, মানে 13C3। ঘুরে ফিরে একই কথা, বাট সমাবেশেরটা বেশি স্মার্ট আর কি, বুঝো নাই? সমাবেশেরটা খুবই স্মার্ট। তাহলে উত্তর আসে হচ্ছে 11/850, যদি ক্যালকুলেশন মিস্টেক না হয়ে থাকে তোমরা চেক দিয়ে নিও। লাস্টেরটা বলছে কালো, কালো হবার সম্ভাবনা, কালো তো হাফ হয়। ও না না না, এটা কিন্তু হাফ হবে না। কারণ কি, চিন্তা করে, এখানে তো কালো 3টাই উঠতে হবে, এখানে তো পার্টিকুলার একটার কথা বলে নেই, 3টাই পরপর কালো হইতে হবে। দেখো এই শর্তটা কিন্তু ভুলো না, একটা ম্যাথ করে পরেরগুলো ভুলে গেছি যে 3টা কার্ড মানে 3টাই ব্ল্যাক হইতে হবে। তাহলে একটু চিন্তা করো, প্রথমবারে 52টার মধ্যে 26টাই ব্ল্যাক, কোনো সমস্যা নেই, বাট এরপর একটা ব্ল্যাক উঠে গেছে, তাহলে এরপর কি হবে, 51টার মধ্যে 25টা, আরেকটা ব্ল্যাক উঠে গেছে, লাস্টে হবে 50টার মধ্যে 24টা। বুঝলাম কিনা? এটা যে কথা তুমি যদি বলতাম মোট হইলো 52টার মধ্যে যে কোনো 3টা, আর ব্ল্যাকের মধ্যে থেকে মানে 26টার মধ্যে যে কোনো 3টা। ঘুরে ফিরে একই কথা, দুইটা ঘুরে ফিরে একই কথা, বাট দুইটা নিয়মে অবশ্যই পারতে হবে, এবং এতদিনে তো এটা পারা তোমাদের জন্য কোনো ব্যাপার হওয়ার কথা না। 2/17 এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা ম্যাথ, বুঝছো? ধরো বুয়েটে আসবে, 4টা না দিয়ে 5টা দিয়ে দিবে, 5 দুগুণে 10 মার্ক। বুঝাইতে পারলাম? আশা করি বুঝতে পারছো। এবং শর্ট সিলেবাসের বাইরের অধ্যায়গুলো থেকে কিন্তু তোমাদের এখন বেশি প্রশ্ন দিবে, কারণ তোমরা অনেক দিন পর ফুল সিলেবাস শুরু করছো। ওকে, এগেইন দেখো অনেকগুলো প্রশ্ন। এখানে আমরা 3টা তাস নিছি। এই নাম্বার হলো টেক্কা হওয়ার সম্ভাবনা, এই নাম্বার তো সেম, বলে একবারে লিখে ফেলি। টেক্কা আছে 4টা, যে 4টা থেকে যে কোনো 3টা তোমার লাগবে, আর মোট হইতে পারে 52টা থেকে 3টা। এটা স্ট্রেট ফরওয়ার্ড করে ফেললাম। বি নাম্বার দেখো টেক্কা না হবার, ও এটার জন্য দিছে আর কি, টেক্কা না হবার, টেক্কা হবার ডিভাইড মাইনাস হচ্ছে টেক্কা না হবার, এই বাদ দিয়ে দিব। হবে কি বলো, এটা কি হবে তোমার কাছে কি মনে হয়? হবে না কিন্তু, এই যে বিয়োগ করলা হবে না কেন, এটা বোঝানোর জন্যই মাত্র রাখছিলাম, ভুলে গেছিলাম। খেয়াল করে, এটা কি, এটা হলো 3টাই টেক্কা, আর বাদ দিয়ে দেওয়া মানে 3টা টেক্কা না, 2টা টেক্কা হবে, একটা টেক্কা হবে, টেক্কা নাই হবে। তুমি তো চাচ্ছ শুধু টেক্কা না, ধরা খাবা কিন্তু, ধরা খাবা কিন্তু, কেয়ারফুল। এই জন্য পুরো ঘটনার সময় সবসময় বুঝো, এটা যেটা বের করলা আর ওইটা যেটা বের করলা, এই দুইটা মিলে সম্পূর্ণ ঘটনা হয় কিনা। একদম প্রথম ক্লাস থেকে এই জিনিসটা বলতেছি, যখন ডেফিনেশন বলতেছিলাম তখন থেকে বলতেছি। রিলেট করতে পারছো কি? ওকে, তাহলে আমাদের কি টার্গেট? আমি চাই টেক্কা বাদে অন্য জিনিস আসুক। এটা তো সোজা রে ভাই, 52টা থেকে যে কোনো 3টা হলো মোট, উপর হলো টেক্কা বাদে, মানে বাকি 48টা থেকে যে কোনো 3টা। সমস্যা কি, বুঝো না? 52টা থেকে 3টা যে কোনো, এটা হলো মোট, বা যদি টেক্কা বাদে লাগে বাকি 48টা থেকে 3টা। এটা করে দিই, দাঁড়াও, এটা কি করবো? এভাবে থাকুক না, এভাবে ভ্যালু রাখলেই তো বোঝা যায়, এভাবেই থাকুক, তোমরা এটার সাথেই মিলাই। সি নাম্বার দেখো 2টা টেক্কা, এবার হলো 2টা টেক্কা, তাহলে ইজি, যে 4টা থেকে তুমি 2টা নিছো টেক্কায়, আর বাকি যে একটা সেটা বাকি 48টা থেকে আসবে। বোঝা যায় কি, বাকি 48টা থেকে যে কোনো একটা, আর আমার 52C3 তো ছিল। এগুলো কম্বিনেশন দিয়ে করবা, খুবই ইজি হয়ে যায়। ওকে, 2টা ইস্কাবন, এটা কিন্তু স্যুট, ইস্কাবন কিন্তু টাইপ না, টাইপের ক্ষেত্রে সেটা 4টা করে থাকে, আর একটা স্যুট 13টা করে থাকে, বুঝো? তাহলে এখানেও মোট ফলাফল তো আমার 52C3, আর 2টা ইস্কাবন হবে, মানে কি, ইস্কাবন আছে 13টা, সেখান থেকে 2টা নিব, বাকি আর এই 13টা থেকে নেওয়া যাবে না, থাকে কয়টা, 39টা, সেই 39 থেকে একটা। বুঝাইতে পারছি? আশা করি বুঝাইতে পারছি। বোর্ডে এগুলো সব কি করবা, এটা আলাদা করে বের করবা, এটা আলাদা বের করবা, এটা আলাদা বের করবা, ওই দুটো গুণ করা বের করবা, তারপর ভাগ দিবা, বুঝো না? সব আলাদা স্টেপ করে দেখাবা। আচ্ছা, দেখো কি বলছে, কমপক্ষে একটা রাজা। এটা কিন্তু আবার ঝামেলা লেগে গেছে। দেখো, কমপক্ষে একটা রাজা মানে কি, 3টা উঠাইছো, একটা রাজা হইতে পারে, 2টা রাজা হইতে পারে, 3টাই রাজা হইতে পারে। আমি কাজ করি তাহলে, আরেকটা হইতে পারে কি, রাজা না। তাহলে এই 4টা মিলে কি সম্পূর্ণ ঘটনা হয়ে যায়। তাহলে রাজা নাটা বাইর করি, পরে 1-এর থেকে বাদ দিয়ে দিব। তোমরা কি বুঝছো? ধরো ই নাম্বারটা কি পরে করব, ই নাম্বারটা মনে হয় আচ্ছা এই সাইডে করি। ই নাম্বারটা 2টা নিয়মে আমি করাইতে চাইতেছি আর কি, 2টা নিয়মেই করাইতে চাইতেছি, ভাল লাগবে আর কি সলভ করতে পারলে ভাল লাগবে। ধরো ই নাম্বার কি কি হইতে পারে, ধরো প্রথমবার হলো একটা রাজা, তাহলে 1 কিং আর বাকিগুলো ডিফারেন্ট। এরপর হলো 2 কিং, অর 3টাই কিং, এগুলো কিন্তু সব অর বা অথবা, তাহলে যোগ হবে। তাহলে কিরকম দেখো, 1 কিং মানে আমার 4টা রাজার মধ্যে যে কোনো একটা, আর এছাড়া বাকি যে 48টা কার্ড সেখান থেকে আসবে বাকি 2টা। এই নিচে তো 52C2 আসি, যোগ, এখানে কি হবে, 2টা কিং মানে 4টা থেকে 2টা, বাকি 48টা থেকে যে কোনো একটা, নিচে 52C2, আর সর্বশেষ 4টা থেকে 3টাই কিং থেকে আসতেছে। এই পুরোটা আমরা সলভ করব। আর আরেকটা হলো আমি পূরক দিয়ে করাতে চাইছি, সেটা হলো 1 মাইনাস কোনো কিং নাই, বলো কোনো কিং নাই, সেটার প্রবাবিলিটি কি, নিচে তো সেম, উপরে হলো কোনো কিং নাই মানে ওই 4টা বাদ দিয়ে বাকিরা, ওই যে 48, বাকি 48টা থেকে 3টা। বুঝাইতে পারছি? চলো 2টাই ক্যালকুলেট করি।
দেখবা এক্স্যাক্টলি সেম উত্তর আসবে, এক্স্যাক্টলি সেম আনসার আসবে। ভাইয়া যদি করি আমাদের 48C3 ভাগ হচ্ছে 52C3, এটাকে আমি 1 থেকে মাইনাস করে দিব, তাহলে 1201/5/525 আসবে। 1201/5/525, মানে উপরেরটা একটু করি দাঁড়ো। 48C2 ইন্টু 4 যোগ 4C2 ইন্টু 48 যোগ 4C3 ভাগ হচ্ছে 52C2। এই ডিফারেন্ট আসলো কেন? উপরটা কি ভুল করলাম নাকি ক্যালকুলেশন? ডিফারেন্ট আসতেছে, দাঁড়ো। 4C1 ইন্টু 48C2 যোগ 4C2 ইন্টু 48C1 যোগ হচ্ছে 4C3 ভাগ করব হচ্ছে 52C। ও আচ্ছা, সরি সরি সরি, তো ঝামেলা কি করছি, C2 কেন দিছি? আমরা 3টা কার্ড নিচ্ছি না, আমরা তো 3টা কার্ড নিচ্ছি রে ভাই। হ্যাঁ সেম, অবশ্য মিলতেই হবে, কারণ ওই দুইটা মিলে আমাদের আসছে না, সম্পূর্ণ ঘটনা আসছে না, মিলতে কিন্তু হবেই। দেখছো পুরো অধ্যায়ের যে বেসিক, কার্ডের ক্ষেত্রে কি নতুন কিছু আছে? এই জন্য আসলে অনেক জায়গায় দেখবা তোমাকে টাইপ ভিত্তিক পড়ায় না বা এত গুছায় দেয় না, তারপরে এই চ্যাপ্টারের উপর মানুষের ভালো প্রিপারেশন হয়ে যায়, কারণ একই কনসেপ্টই তো ঘুরে ফিরে। আচ্ছা আরেকটা আছে কিন্তু, তাসগুলি একই স্যুটের, আমাদের তো জায়গা নাই, আমরা কপি করে নিই, কপি করে নিয়ে সব এখন সরাই দিই, বাকি 5টা তো আছে, আমরা শুধু এফটা সলভ করি। এফে বলছে কি দেখো, একই স্যুটের, কথাটা কি বুঝছো? এটা তারা কি বুঝাইছে? একই স্যুট মানে 4টাই রুইতন, 4টাই হরতন, 4টাই ইস্কাবন, বা কোনটা বাকি থাকে? কোনটা বাকি থাকে? চিরতন, 4টাই চিরতন। বুঝাইতে পারলাম? তাহলে হয় 4টাই আমাদের হরতন, 4টাই রুইতন, 4টাই চিরতন, 4টাই ইস্কাবন। এগুলো কিন্তু আলাদা আলাদা কেস, সেদের মধ্যে কিন্তু যোগ হবে। তাহলে 4টাই যদি হরতন হয়, 4টা তো না, কি বলতেছি, 3টা উঠাচ্ছি না, 3টা উঠাচ্ছি, তাহলে 3টা হবে আর কি। তাহলে আমার হরতন আছে কয়টা বলো? 13টা। 13টার মধ্যে থেকে আমি 3টা উঠাবো, মোট তো 52C3 আছে, 13টা থেকে 3টা উঠাবো, সব তো সেম, 52C3, 13C3 বাই 52C3, 13C3 বাই হচ্ছে 52C3, এই জাস্ট 4টা যোগ করে দিব, তাহলে এই কাজ শেষ। 13C3 ভাগ হচ্ছে 52C3, এটাকে আমি 4 গুণ করবো, কারণ সেম জিনিসই তো, বুঝো নাই? সেম জিনিসই 4 ভাগ গুণ আকারে আছে, তাহলে 22/425। তাহলে যদি ফাইনাল প্রবাবিলিটি বের করো, ওই 4 গুণ 13C3 বাই 52C3, তাহলে ফাইনাল আনসার আসছে 22/425। আশা করি বুঝতে পারার কথা, আশা করি কারো কোনো কনফিউশন থাকার কথা না। ক্লিয়ার? আশা করি ক্রিস্টাল ক্লিয়ার হওয়ার কথা। দেখো এখানে একটা খেলার কথা বলা আছে, ব্রিজ খেলা। তোমার খেলা পারা লাগবে না, তুমি জাস্ট মনে রেখো ব্রিজ খেলা হলো 4 জন মিলে খেলে, মানে ইকুয়ালি কার্ডগুলো ডিস্ট্রিবিউট করা হয়, 4 জন মিলে খেলে আর কি, এটা জাস্ট এইটুকু বুঝতে হবে। তাহলে 52টা কার্ড যদি 4 জনের মধ্যে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করো, একজন কয়টা করে পাবে বলো? 13টা করে কার্ড। সো এই তথ্যটা জাস্ট জানলেই হবে, তোমার প্রত্যেকেই 13টা করে কার্ড পাবে, প্রত্যেকে 13টি কার্ড পাবে। পরীক্ষা সেটা তোমাকে বলে দিবে ব্রিজ খেলার ডিটেলসটা, বা যতটুকু লাগবে ম্যাথের জন্য। দেখো একজন খেলোয়াড়কে একই স্যুটের 7টা তাস দিবা, এটার সম্ভাবনা কত? ওকে 13টা তাস দেওয়া হয়েছে, এর মধ্যে একই স্যুটেরই 7টা তাস পড়বে, এটার প্রবাবিলিটি আমরা বের করতে চাই। চলো একবারেই তো বের করে ফেলা যায়। নিচে কি হবে? মোটটাকে বলো। মোট হলো 52টা থেকে ও যে কোনো 13টা পাইতে পারে, তাই না? এটাই তো মোট, 52টা থেকে যে কোনো 13টা। আমরা কি চাই? একটা স্যুটের যেন 7টা কার্ড আসে। বিষয়টা এরকম, দেখো কোন স্যুটটার 7টা আসবে সেটা তো 4টা উপায় সিলেক্ট করা যায়, মানে আগে সেটা সিলেক্ট করো যে কোন স্যুটটার 7টা কার্ড আসবে। তাহলে স্যুট হলো 4টা, তার মধ্যে থেকে একটা দিয়ে আমি স্যুট আগে সিলেক্ট করলাম, এটা হলো স্যুট বাছাই, স্যুট বাছাই। এরপরে দেখো সেই স্যুটে 13টা কার্ড আছে, যার মধ্যে থেকে আমরা 7টা নিচ্ছি, বাস। বাকি আরো কয়টা থাকে? 6টা। সেই 6টা আর যাই হোক এই স্যুট থেকে না, তাহলে এই 13টা বাদ দাও, কত হয়? 39। সেই 39 থেকে বাকি 6টা আসবে, বুঝছো? তাহলে একটু লিখে রাখতে পারো পয়েন্ট বাই পয়েন্ট। এটা হলো স্যুট বাছাই, এটা হলো আগে স্যুটটা বাছাই করলাম, এরপর সেই স্যুটের কি লিখলাম, বাছাই লিখতে যাই, সেই স্যুটের 13টা থেকে 7টা নিলাম, 13টা থেকে 7টা বাছাই করলাম, দেন তো ফাইনালি বুঝছোই অবশিষ্ট থাকে আরো 6টা, কারণ 13টা কার্ড তার নিতে হবে, এন্ড সে তো বাকি যে 6টা সেটা আর এই 13 থেকে নিবে না, তাহলে 52 থেকে 13 বাদ দাও, কত হয়? 39। এটা হলো বাকি 6টা, বাকি 6টা জয় উপায়, যত উপায় নেওয়া যায়। দেখো স্টেপ বাই স্টেপ কিন্তু বুঝে বুঝে করতে হবে। আশা করি বুঝতে পারার কথা, আশা করি
বুঝতে পারার কথা। ঠিক আছে, এই যে এই কনসেপ্টটা দেখবা সামনে আরো কাজে লাগবে, যে আগে একটা স্যুট বাছাই করা লাগতেছে, পরে কার্ড নিচ্ছি। আগে কিন্তু আমরা একটা স্যুট বাছাই করতেছি, দেখবা পরের ম্যাথগুলোতে এটা লাগবে। এই যে দেখো বলছে একটি তাসের প্যাকেট হতে দুইটা তাস তোলা হয়েছে, দুটি ভিন্ন স্যুটের হওয়ার সম্ভাবনা। দুটি ভিন্ন স্যুটের, মানে দুইটা যে তাস আমরা তুলছি দুইটাই আলাদা আলাদা দুইটা স্যুটের হবে, এটার প্রবাবিলিটি। আমি দেখো এটা দুই উপায় করে দেখাবো, ফান হবে। দেখো প্রথমটা হলো আমাদের ওই যে এন্ড দিয়ে দিয়ে গুণ করে করে ধাপে ধাপে যে করি, ধর প্রথমবার যখন উঠাচ্ছ কোনো শর্ত কিন্তু নাই, তাহলে প্রথমবারে মোট ফলাফল 52, অনুকূলও 52, কারণ প্রথম কার্ডের উপরে কোনো শর্ত নাই। একটা উঠে যাওয়ার পর পরের যে কার্ডটা সেটার আগের স্যুটের হইতে পারবে না, কারণ বলা কি দেখো ভিন্ন স্যুট, বুঝি কিনা। তাহলে পরের বারে দেখো কার্ড আছে এখন কয়টা, 51টা, কিন্তু এই যে অনেকে ভুল করবে, কার্ড কিন্তু 51টা, একটা তো উঠাই ফেলছি। দেন পরের কার্ডটার আগের স্যুটের হবে না, আগের স্যুট যাই ছিল ওই 13টা এখন বাদ, তাহলে এখন 39টা, বুঝতেছি। তাহলে এখন 39টা হলো অনুকূল। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি কত আসে আমাদের ইয়ে কোথায়, ক্যালকুলেটর কোথায়, আমি যদি ক্যালকুলেট করি 52 ইন্টু 39 ভাগ 52 ভাগ হচ্ছে 51, এটা হলো 13/17 আসার কথা। 13/17 আসতে হচ্ছে কি বলো, 13/17। এটা আরেকটা ওয়েতেও করা যায়, চলো ওই যে আমাদের সমাবেশ দিয়ে আর কি, সমাবেশ দিয়েও এটা করা যায়। দেখো তুমি চাও দুইটা ভিন্ন ভিন্ন স্যুটের হোক, দুইটা ভিন্ন ভিন্ন স্যুট কোনটা হবে, চিরতন, কি জানি নামও ভুলে গেছি, হরতন, রুইতন, চিরতন, ইস্কাপন, কোনটার হবে তুমি এখন জানো না। তাহলে এটা এমনভাবে করা যায় যে আগে ওই দুইটা স্যুট বাছাই করি, চলো যে কোন দুইজন আসবে ভিন্ন ভিন্ন। তাহলে আগে কি করব, এটা তো বুঝছোই যে টোটাল আমি করতে পারি 52C2, এটা তো কমন সেন্স। উপরে আমি নিচ্ছি হলো যে আমি আগে 4টা থেকে 2টা স্যুট বাছাই করলাম, এরপর যে 2টা স্যুট বাছাই করছি সেই দুইটার একটার 13টা থেকে একটা নিলাম, আরেকটার 13টা থেকে একটা নিলাম, বলে এভাবেও বলা যায় কিনা। আমি যদি এটাও ক্যালকুলেট করি 13C1, ওই যে 13 ইন্টু 13 39 ইন্টু 4C2 ভাগ হচ্ছে 52C2, ঘুরে ফিরে ওই 13/17। বুঝাইতে পারছি? বাট মজাদার কিন্তু, দেখো দুইটা ওয়েতে ভাবা যায় জিনিসটা। এটা কি আগে দুইটা স্যুট বাছাই করছি, দুটি স্যুট বাছাই, যেই দুইটা থেকে আসবে আলাদা আলাদা। এরপর এটা হলো একটা স্যুট থেকে একটা বাছাই, লিখতে যে আজকে কি জানি করতেছি, বুঝছো, অন্য কথা লিখে দিতেছি। আচ্ছা এই যে বাছাই, এরপর একটা স্যুট থেকে একটা, আরেকটা স্যুট থেকে একটা। বুঝাইতে পারলাম? ভাল লাগছে? ওকে, একই ধরনের হওয়ার সম্ভাবনা, মানে একই স্যুট, এটাও চলো দুইভাবে করা যায়। চলো করি। প্রথমটা হলো আমি প্রথমে যেটা নিচ্ছি কোনো বাধ্যবাধকতা নাই, ইচ্ছা মতো 52টাই অনুকূল, দেখা একদম 100% সম্ভাবনা। বাট পরের বারে কার্ড একটা কমে গেছে এবং আমি আগে যেটা উঠাইছি সেখান থেকেই উঠাবো, তাহলে সেটা একটা উঠানোতে 12টা হয়ে গেছে না, সেটাই যদি আবার উঠাতে চাই তাহলে এখন 12 হবে। বলো কমন সেন্স কাজ করে কিনা? ক্যালকুলেটর বন্ধু কোথায়? ক্যালকুলেটর বন্ধুকে যদি নেই 12 ইন্টু 52 তো কেটেই গেছে, কেন এটাকে আবার নিলাম, তাহলে আসতেছে হচ্ছে 4/17। চলো এটা সমাবেশ দিয়ে করি, এভাবে তো করা যায়, সমাবেশ দিয়েও মজা। এবার দেখো দুইটা একই স্যুট, তাহলে আগে স্যুট বাছাই করতে হবে না, 52C2 মোট উপায়, স্যুট আগে বাছাই করি, 4টার মধ্যে থেকে কোন স্যুটের একই হবে, তাহলে সেটাকে সিলেক্ট করা যায় 4টার মধ্যে থেকে যে কোনো একটা। তারপর সেই স্যুটেরই 13টা থেকে তুমি দুইটা নিয়ে নিবা, কাজ শেষ। চলো করি 4 ইন্টু 13C2 ডিভাইডেড বাই হচ্ছে 52C2, এটাও চলে আসতেছে 4/17। আমি যখন নিজে স্টুডেন্ট ছিলাম এগুলো অনেক ভালো লাগতো, বুঝছো। ইভেন আমার 1-1-এ ভার্সিটিতে সিএসসি ডিপার্টমেন্টে তোমাদের একটা কোর্স থাকবে ডিসক্রিট ম্যাথমেটিক্স, ওইখানে প্রবাবিলিটি ছিল, ওখানে এরকম আমাদের কার্ড থেকে আসছিল, তখন মজা লাগতো, বুঝছো। ইংলিশ নাম ছিল, এগুলো করতে এসে কেমন জানি আমি ইয়েতে নাম দেখে মানে ইয়ে হয়ে গেছি যে এই নামে তো পারবো না। আমি যখন শর্ট সিলেবাসের বাইরে চ্যাপ্টার পড়ছি ইন্টারে থাকতে, তখন আর কি এই কার্ডের টাইপগুলো করে যায়নি, আমি ভার্সিটিতে উঠে উঠে শিখছি আমাদের 1-1-এর ওই কোর্স করতে গিয়ে। বুঝাতে পারলাম? একই তো কনসেপ্ট, তো একই, জাস্ট তুমি প্র্যাকটিস করলে। সো এই মোটামুটি কার্ডের টাইপ, এর বাইরে আসলে তোমাকে দিবে না, বুঝছো। এর বাইরে তোমার একাডেমিক অ্যাডমিশন কোথাও দিবে না, তুমি তো দেখতেছি কোথাও দেখো আসে নেই, থাকলে ওই সব এই স্লাইডে থাকতো আর কি, যেসব জায়গায় আসছে বহু আগে ছোট ছোট ইজি ইজি ম্যাথগুলো আসছে, সো এখন আর কি এগুলো আসতে পারে, এগুলোর বাইরে কিছু আসবে না, এগুলো একটু প্র্যাকটিস করে ফেলো, আশা করি পারবা। আর আমাদের ছোটোখাটো কিছু জ্যামিতিক প্রয়োগ আছে, আমরা একটু এইগুলো করতে চাই। মনে রাখবা এই জ্যামিতিক প্রয়োগগুলো আমরা ক্ষেত্রফল নিয়ে ভাববো, মাথার মধ্যে এটা রাখো আগে থেকেই, যে ক্ষেত্রফল নিয়ে ভাবলে ম্যাথটা দেখবা সোজা হয়ে যাচ্ছে, মানে অ্যাপ্রোচ করা ইজি হয়ে যাচ্ছে। প্রবাবিলিটি কি? উপরে হচ্ছে তোমার অনুকূলটা, নিচে কি মোটটা, এই রেশিওটাই প্রবাবিলিটি বোঝায়, এই কনসেপ্টটা। আর ক্ষেত্রফলের আইডিয়া ক্লিয়ার থাকলেই দেখবা পারতেছো। দেখো কি বলা হইলো, আমাদের 5 একক ব্যাসার্ধের একটা বৃত্ত আছে, 5 একক ব্যাসার্ধের একটা বৃত্ত আছে, সেটার অন্তর্লিখিত সর্বোচ্চ ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গ আছে। বৃত্তের অভ্যন্তরে একটা বিন্দু চিহ্নিত করা হলো, সেটা বর্গের ভেতরে থাকবে, এটার প্রবাবিলিটি কত? তুমি ধরো র্যান্ডমলি ধরলা
কলম ফালাইলা, সেটা বর্গের ভিতরে পড়বে, এর প্রবাবিলিটিটা কত? তাহলে আমরা যদি একটা অন্তর্লিখিত বৃত্তের অন্তর্লিখিত বর্গ আঁকতে চাই, আমরা কি পারবো? এটা তো নাই, এখানে অন্তর্লিখিতটা নাই, আমরা বর্গেরটা নেই, দাঁড়াও বর্গেরটা আছে এই যে। কিন্তু এখানে তো মানে এটা বলে না, এখানে বলছিল এইটা, এই নিচেরটা, হ্যাঁ এই কি হয়ে গেল, দুইটাই চলে আসছিল, এই যে এইটা বলছে এখানে যে একটা বৃত্ত আছে সেখানে অন্তর্লিখিত একটা বর্গ আছে, এই যে এরকম ঘটনা। ঠিক আছে, তাহলে আমাদের সেন্টার লাগবে, তো সেন্টার কোত্থেকে পাবো? সেন্টার নেওয়ার তো ওয়ে না, একটা আইডিয়া পাইছি, দেখো মাঝে মাঝে চালাক না হলে এটা একটু মুশকিল দুনিয়াতে। দেখো দারুণ আইডিয়া না, কপি করে ফেললাম একটা বৃত্তের মতো করে আরেকটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র নিয়ে আসলাম, এখন এই জায়গাতে ডট দিয়ে বসাই দিব, পরে এই যে লাল বৃত্ত, এটার দরকার নেই, ওকে ভুলে গেছি, হা হা হা। ওকে ঠিক আছে, আমাদের কাজে আসি, পড়ায় আসি। খেয়াল করো, আমাদের এখানে বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে, বৃত্তের যে ব্যাসার্ধ সেটা দেখো এই যে এতটুকু, কর্ণের অর্ধেক আর কি, সেই ভ্যালুটা বলা আছে কত, 5 বলে দাও। তাহলে আমাদের বর্গের কর্ণ কতটুকু হবে বলো তো? বর্গের পুরো যে কর্ণ সেটা আসবে 10, এটাও তাহলে 5 আসবে, তাই না? ব্যাস যেটা 10, তাহলে বর্গের কর্ণ যদি 10 হয়, কর্ণ মানে তো √2a, সেটা ইকুয়াল যদি 10 হয়, তাহলে a সমান কত থাকবে, মানে বাহুর দৈর্ঘ্য 10/√2, মানে বেসিক্যালি হচ্ছে 5√2। বর্গের বাহুর দৈর্ঘ্য আমরা পাইলাম হচ্ছে 5√2। এই এতটুকু ইনফরমেশন আমরা বের করে রাখছি, এই যে বাহুটা হচ্ছে 5√2। এন্ড খেয়াল করো, আমার একটা র্যান্ডম আমি পয়েন্ট যে নিব, সেটা বৃত্তের মধ্যে অবস্থান করবে নাকি বর্গের মধ্যে? যেমন বৃত্তের মধ্যে তো অলওয়েজ অবস্থান করবেই, মানে আমি এখানে বৃত্তের মধ্যে বলতে বোঝাচ্ছি বর্গের বাহিরে, আর এখানে দিলে কি বৃত্তের মধ্যে তো আছেই, বাট সেটা বর্গের ভেতরে, ওই রেফারেন্সে চিন্তা করতেছি। এই প্রবাবিলিটিটা কিভাবে বের করে দেখো, বিন্দুটা কোথায় থাকতে পারে? বিন্দুটা এই বৃত্তের ভেতরে যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো জায়গায়, এটা হলো মোট ফলাফল, মোট সম্ভাব্য যে ফলাফল, এটা হলো মোটটা। আমরা প্রবাবিলিটি বের করার সময় কি করি বল? প্রবাবিলিটি বের করার সময় নিচে নেই হচ্ছে মোটটা, সো এখানে আমরা বললাম না এরিয়া দিয়ে ভাববো, মোট হচ্ছে বৃত্তের ভেতরে পুরো যে এরিয়া, সেটা বৃত্তটার এরিয়া কি হবে, পাই ইন্টু r², পাই ইন্টু এক্ষেত্রে আর হচ্ছে 5, তাহলে 5²। এই আর বর্গের ভেতরে আমাদের অনুকূল কি চাইছে বলো, বর্গের ভেতরে যে হবে সেটার প্রবাবিলিটি, তাহলে বর্গের ভেতরে হওয়ার প্রবাবিলিটি হচ্ছে এই যে এতটুকু পার্ট, এতটুকু, আমরা বললাম না ক্ষেত্রফল নিয়ে ভাববো, তাইলে এই সম্পূর্ণটার সাপেক্ষে এইটুক তোমার অনুকূল, এইটুক কি বর্গের ক্ষেত্রফল, তাহলে বর্গের ক্ষেত্রফল কত আসবে, আমি যেহেতু বের করে রাখছি 5√2, তাহলে এটার উপরে হোল স্কয়ার, তাহলে দাঁড়াবে হচ্ছে 5² ইন্টু হলো 2 ডিভাইডেড বাই পাই ইন্টু 5², দেখো আনসার হলো 2/π, 2/π, এটাই হলো আমাদের উত্তর। বলো বুঝাইতে পারলাম কিনা? আশা করি বুঝতে পারছো। তার মানে আমার এই বর্গের ভেতরে যে বিন্দুটা লাই করবে, এটার প্রবাবিলিটি কি, অনুকূলটা হচ্ছে এই ভিতরের এরিয়াটা, আর মোট সম্ভাব্য ফলাফল হচ্ছে বৃত্তের ভেতরে পুরো যে এরিয়া সেটা। আশা করি বুঝাইতে পারছি, এরিয়া দিয়ে ভাবলে আইডিয়াটা ইজি হয়ে যায়। দেখো বোঝা যায় যে বর্গ অনেকটা জায়গায় কিন্তু নিয়ে আসে, তার মানে অনেক ভালো একটা চান্স, 50-এর চেয়েও বেশি চান্স থাকবে যে তুমি একটা বিন্দু নিলে সেটা বর্গের ভিতরে অবস্থান করবে। এবং দেখো এটা কিন্তু তাই নির্দেশ করে, 2/π, আমি যদি এটা ক্যালকুলেট করি অলমোস্ট দেখবা 60%-এর উপরে আসবে, 2 ভাগ হচ্ছে পাই, এটা করে 100% করছে, ওই যে 63% চলে আসছে, ঠিক আছে, এটা অলমোস্ট 63.67%। আমরা যেটা গেস করছি ওটার কাছাকাছি কিন্তু আসছে, বুঝতে পারলাম। এখন এগুলো কোথাও আসে নাই, বাট আসার সম্ভাবনা কিন্তু ভালোই আছে, আসার সম্ভাবনা ভালোই আছে। দেখো আরেকটা, এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের সর্বোচ্চ ক্ষেত্রফল বিশিষ্ট সমবাহু ত্রিভুজ এবার আঁকা হয়েছে, এবার হলো ত্রিভুজ আঁকা হয়েছে বৃত্তের ভেতরে। তাহলে আমরা চলো ত্রিভুজ নিয়ে নিই। এটা না, অন্তর্বৃত্ত তো না, অন্তর্বৃত্ত না, আমাদের লাগবে বহির্বৃত্ত, মানে পরিবৃত্ত আর কি। এই যে তাহলে ওর ভিতরে একটা সমকোণী সমবাহু ত্রিভুজ আছে আর কি, সমবাহু ত্রিভুজ। আমরা আগের বুদ্ধিটা কাজে লাগে, কারণ আমাদের কেন্দ্রটা লাগবে। কেন্দ্রটার জন্য আমরা কি করতে পারি, একটু ছোট করে, হইল না কেন এখনো, এবার মোটামুটি হবে। এই এবার এটার কেন্দ্র দিয়ে ওইটার কেন্দ্র মার্ক করে ফেলি, বাস কাজ শেষ। ওকে খেয়াল করে, এখন আমরা বিন্দু নির্বাচন করব, সেই বিন্দুটা ত্রিভুজের বাইরে হওয়ার সম্ভাবনা, মানে আগের ম্যাথের উল্টাটা। আগের ম্যাথে কি ছিল, বর্গের ভেতরে ছিল, আমাদের বর্গের বাইরে চাইলে কি হইতো, জাস্ট 1 থেকে মাইনাস করতাম বা 100 থেকে মাইনাস করতাম, তাহলেই তো হইতো। এই যে বর্গের বাহিরে এই জায়গায়, আর এখানে ওইটাই চাইছে ত্রিভুজের বাহিরে হবে, সেটার প্রবাবিলিটি। তাহলে পুরো প্রবাবিলিটি কি, এই যে পুরো এরিয়াটা, পুরো এরিয়াটা। আর ত্রিভুজের বাহিরে হবে, তুমি এভাবে বের করো, ত্রিভুজের যে এরিয়া সেটাই কি ত্রিভুজের ভিতরে হওয়ার সম্ভাবনা, সেখান থেকে পুরোটা থেকে সেটা বাদ দিয়ে দিলেই তো বাইরেরটা চলে আসলো।
তাহলে আমরা ত্রিভুজের ভেতরে হওয়ার প্রবাবিলিটি চলো বের করি। তার জন্য আগে তো ত্রিভুজের প্রপার্টিগুলো লাগবে, বাহুর দৈর্ঘ্য লাগবে। সেটা আমরা কিভাবে করতে পারি দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি এই ব্যাসার্ধ নাও, এটা ঠিক 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে এবং এটাও লম্ব হয়। সমবাহু ত্রিভুজের সব হচ্ছে খুবই সুন্দর সিমেট্রিক, বুঝছো, লম্ব কেন্দ্র, পরিকেন্দ্র, ভর কেন্দ্র সব একটা বিন্দুতেই হয়। দেখবা এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি আসবে। এটা তো ব্যাসার্ধ, ব্যাসার্ধ এ বলা। তাহলে বলো তো এই যে এটা কত আসবে, এ cos 30 না? তাহলে এটা কিন্তু আমাদের পুরো যে বাহু সেটার অর্ধেক। ধরো বাহু হলো বি, তাহলে b/2, b/2 এর মান আমরা পাইলাম a cos 30। আশা করি এই ক্যালকুলেশনটা বুঝছো। তাহলে b/2 ইজ ইকুয়ালস টু a ইন্টু √3/2। তার মানে আমাদের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু বৃত্তের ব্যাসার্ধ। এটা হলো ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য। এখন চলো আমাদের প্রবাবিলিটি কি হয়, নিচে হয় এন্টায়ারটা বা সম্পূর্ণটা, সম্পূর্ণ কি পুরো বৃত্তের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফল কি হবে, পাই ইন্টু r স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার। এই আর উপরে আমি আপাতত নিচ্ছি ত্রিভুজের অভ্যন্তরে মানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সেটা কি ছিল বলো, √3/4 a স্কয়ার, মানে বাহু স্কয়ার, বাহু কি বি, বি এর স্কয়ার মানে √3 a স্কয়ার। এই তাহলে দেখো কি থাকবে, a স্কয়ার কাটা, 3√3 বাই হচ্ছে 4 পাই। এই আর আমাদের যেটা চাইছে সেটা হবে 1 মাইনাস পি। আমাদের যে প্রবাবিলিটি চাইছে মানে ড্যাশটা বাইরে যে হবে সেটা হবে 1 মাইনাস 3√3 বাই হচ্ছে 4 পাই। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। একটু ফিগারটা নিজেরা ফিগার আউট করো, দেখবা বুঝতেছো। ফিগার থেকে ফিগার আউট করলে দেখবা বুঝতে পারতেছো। এটা হলো সম্পূর্ণটা যে এখানেই যে কোনো একটা জায়গাতে বিন্দুটা পড়বে, আমি যদি একটা ডট ফালাই আচমকা। কিন্তু এর মধ্যে ত্রিভুজের ভেতরে হবে, এটার প্রবাবিলিটি হচ্ছে যে এইটুকু পার্টই হচ্ছে ত্রিভুজের ভেতরে। তাহলে এর বাহিরেরটাই কি, মানে ওইটার জাস্ট পুরোটা বের করলে কি বাহিরেরটা পেলাম, বুঝেছো? আর এটা দেখো এবার ভিতরে কিচ্ছু নেই, এবার হইলো বৃত্তের কেন্দ্র আর পরিধির সাপেক্ষে তুলনা। বৃত্তের কেন্দ্র আর পরিধির সাপেক্ষে তুলনা, এবার ভিতরে কিছু নেই, সেম ম্যাথ, জাস্ট এবার ভিতরে কিছু নেই। আমরা এর ঠিক অর্ধেক একটা সার্কেল চিন্তা করতে চাই, সেটা কি করে পারবো, কি পারবো হাফ বানাইতে, মনে তো হয় না। ধরে না এটা হাফ, তাই না? ধরা কি যায়, বেশি বড় হয়ে গেছে, আর একটু ছোট করে দেখি। মোটামুটি এটা ধরলাম। মানে আমি কি বলতে চাচ্ছি দেখো, অনেকেই হয়তো বুঝতে পারোনি আমার অ্যাপ্রোচটা, খেয়াল করো। এই পুরোটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর, অন্য কালার লাগবে। এই পুরোটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ আর। এই যে আমি ছোট একটা বৃত্ত যে আঁকছি সেটা হলো r/2 ব্যাসার্ধ সম্পন্ন, r/2। এটা তাহলে কেন আঁকলাম, তুমি যতক্ষণ এই যে এখানে আসো এর মানে হচ্ছে তুমি পরিধি এবং বৃত্তের কেন্দ্র দুইটা থেকে ইকুয়াল ডিস্টেন্সে আসো। কারণ কি দেখো, এখান থেকেও r/2, এখান থেকেও r/2, খেয়াল করো এটাও কি r/2, এটাও কি r/2। আমার কথাটা কি বুঝছি কেন আমি এটা অঙ্কন করলাম? এটা হলো অর্ধেক ব্যাসার্ধটুকু তুমি অগ্রসর হয়েছো। তাহলে তুমি যখন এই বৃত্তে ধরে আগাও বা মুভমেন্ট করো, ওই পয়েন্টটা দুইটা থেকে সমান দূরত্বে থাকে। আর আমার কি দরকার, আমার দরকার হচ্ছে খেয়াল করো পরিধির নিকটবর্তী, পরিধির নিকটবর্তী মানে ওই পার্টটা। যত বিন্দু ওই পাশে থাকবে এটা হচ্ছে টার্মিনাল পয়েন্ট, টার্মিনাল পয়েন্ট। যত বৃত্ত ওই পাশে থাকবে তত, সরি বিন্দু ওই পাশে থাকবে তত সেটা পরিধির কাছে, আর যত ভেতরে থাকবে তত কেন্দ্রের কাছে, রাইট? তাহলে এখানে বলো সম্পূর্ণ ঘটনা বা মোট ফলাফল কি? মোট ফলাফল অবভিয়াসলি সম্পূর্ণ বৃত্তের ক্ষেত্রফল। আমাকে কি দিছে, ব্যাসার্ধ দেন, আমরা ধরে নিই সম্পূর্ণ বৃত্ত হচ্ছে πr²। এই আর ওরা চাইছে পরিধির দিকে মানে বাইরেরটা, বাইরেরটা। বাইরেরটা আসলে কি বলতো, বাইরের এরিয়াটা আসলে কি বোঝায়, সম্পূর্ণ এরিয়া থেকে ভিতরের এরিয়াটা বাদ না, সম্পূর্ণ এরিয়া থেকে নিচের বা ভিতরের এরিয়াটা বাদ না। তার মানে পুরো এরিয়া হলো πr², সেখান থেকে বাদ যাবে ভিতরেরটার ব্যাসার্ধ কিন্তু আগেরটার অর্ধেক। এই তাহলে πr² মাইনাস কত হবে, πr²/4 ডিভাইডেড বাই πr²। বুঝা যাচ্ছে দেখো 1 - 1/4 মানে হচ্ছে বেসিক্যালি 3/4। মানে 3/4 চান্স আছে যে তুমি একটা বিন্দু পরিধিরই কাছে পাবা। এদিকে পাওয়ার সম্ভাবনাটা কম, ওই দিকে পাওয়ার সম্ভাবনাটা কি বেশি। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝাইতে পারছি। সো এই ছিল মোটামুটি আমাদের জ্যামিতিক প্রয়োগ। এর থেকে ডিফিকাল্ট কিছুই আসবে না, একদম সিম্পল। জাস্ট তুমি ক্ষেত্রফল নিয়ে ভাববা, দেখো এইভাবে ভাবা যায়। একটা হলো বৃত্তের ভেতর বর্গ, বৃত্তের ভেতর ত্রিভুজ, বৃত্তের ভেতর বৃত্ত। বাট এটা একটু চিন্তা করাটা ট্রিকি, অনেকে বুঝতে পারে না যে কোন দিকে একটু বেশি আছে, সেটা ক্ষেত্রফলটা কিভাবে নিব। ওই যে আগে তুমি ইকুয়াল পয়েন্টটাতে যাও, যেমন আগেরগুলা কি ছিল, আগেরগুলা হলো এই যে এখানে যখন আছো তখন বাইরেও নাই ভিতরেও নেই, ওই পাশে একটা কিছু এই পাশে একটা কিছু, ওই ইয়েতে যাও, সীমানাটাতে আগে পৌঁছাও, তাইলে দেখবা কাজ হয়ে গেছে। ঠিক আছে, এবার হলো আমাদের পরের টাইপ, যেটাকে বলা হয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অফ প্রবাবিলিটি। মানে এটা কীরকম খেয়াল করো, এই ম্যাথটা আগে করবো নাকি কোনটা দিয়ে বুঝতে বেশি সুবিধা হবে সেটা আগে করবো, দাঁড়াও।
আমার মনে হয় কি এটা দিয়ে তোমাদের বুঝতে বেশি ইজিয়ার হবে। খেয়াল করে এটা দিয়ে আগে করি। এখানে বলা হয়েছে 5 জন ছাত্রের মধ্যে 5 জন, না এটাও তো কমপ্লেক্স, ছক্কা দিয়েই করি, ছক্কা বেশি বুঝবা। আচ্ছা, একটা ছক্কা তুমি 6 বার নিক্ষেপ করছো, ওরা চাইছে 4 বার 6 উঠবে, এটার সম্ভাবনা কত? দেখো আগে কি হইতো, তুমি ডিরেক্টলি একটা কেস বা 2-3টা কেস দিয়ে করে ফেলতে পারতা, এখানে ঝামেলা ঘটছে। এখানে অনেকগুলা কেস ঘটবে। কিরকম? তোমার এই যে 6 বারের মধ্যে যে 4 বার, সেটা কোন 4 বার 6 উঠবে? 6 উঠা এটার প্রবাবিলিটি তো একরকম, বাট 6 বারের মধ্যে কোন 4 বার 6 উঠবে এটা কিন্তু সমস্যা। মানে এটা একটা শুরুর স্টেপ বের করা। দেখো ধর আমি ধরলাম প্রথম 4 বার উঠছে, পরের 2টায় উঠে নেই, এটা একরকম। এমনও হইতে পারতো প্রথম 2টায় উঠে নেই, পরের 4 বারে উঠছে। এমনও হইতে পারতো উঠছে উঠে নাই, উঠছে উঠে নেই, উঠছে উঠছে। এই যে এটারই দেখো অনেকগুলা কম্বিনেশন আসতেছে, যে কখন কখন আমার 6 উঠতেছে। আমি 6 ওঠার সম্ভাবনা সেটা তো জানি 1/6, এটা পরের হিসাব। বাট ঝামেলা লেগে গেছে, অনেকগুলা কেস হবে যে এক্স্যাক্টলি 6 বারের মধ্যে কোন 4 বার 6 উঠবে। কেন এটা একটা আলাদা টাইপ, এটা আগে বুঝতে পারছো কিনা একটু ধরো। এখানে 6 বারের মধ্যে কোন 4 বার 6 উঠবে এটা বের করাটাই একটা ঝামেলা, বুঝতেছি। ধরো পার্টিকুলার একটা কেস তোমাকে আমি দেখাচ্ছি, এই যে পার্টিকুলার একটা কেস, এটা আমরা করি। চলো আমরা চিন্তা করলাম প্রথম 4 বার উঠছে, পরের 2 বার উঠে নেই। তাহলে বলো তো প্রথমবার যে 6 উঠছে এটার সম্ভাবনা কি? 1/6 না? কারণ আমরা জানি যে প্রবাবিলিটি অফ 1 থেকে 6 এই প্রত্যেকটাই ওঠার সম্ভাবনা 1/6। তাহলে না ওঠার সম্ভাবনা, ধরো প্রাইমটা বের করতেছি আমি, প্রাইম বের করতেছি, না ওঠার সেটা কত হবে? 5/6। এগুলো আগে থেকে আমরা জানি, রাইট? তাহলে এখানে যদি আমি বসাই যে প্রথমবারে উঠছে সেটার প্রবাবিলিটি হবে 1/6 ইন্টু দ্বিতীয়বারে উঠছে সেটাও 1/6 ইন্টু তৃতীয়বারে উঠছে সেটাও 1/6, চতুর্থবারে উঠছে 1/6, বাট পঞ্চমবারে উঠে নাই তাহলে 5/6, এরপরে উঠে নাই 5/6। পার্টিকুলার একটা কেসের ক্যালকুলেশন কেমন হচ্ছে খেয়াল করছো? দেখো এটাকে একটু সরল করলে কি দাঁড়াবে? 1/6 হোল টু দি পাওয়ার 4 আর 5/6 এর পাওয়ার 2। এটা কিন্তু বোঝা যায়। দেখো 4 বার উঠছে, তাহলে উঠারটা টু দি পাওয়ার 4 আর যেটা উঠে নাই সেটা টু দি পাওয়ার 2। বাট এটা একটা কেস। এমন কেস কয়টা সম্ভব? 6টা থেকে 4টা তুমি যতভাবে বাছাই করতে পারো। এটা কিন্তু একটা কম্বিনেশনের ম্যাথ, যে তুমি কতগুলা কেস পাবা সেটা আবার এই 6টা থেকে কোন 4 বার সেটা বাছাই করা যায় 6C4 উপায়। বুঝতেছি? এবং প্রত্যেকটার মধ্যে আবার এই জিনিস আছে, এই জিনিস আছে। তোমাকে আমি বললাম ধরো তোমার কাছে nটা x আছে, তুমি যোগ দিতেছো, উত্তর কত আসবে? nx না? করে দেখো না, 3টা 9 যোগ করো, উত্তর আসবে হলো 27। কেন? 3 × 9 27 গুণ হয়ে যায়। তেমনি এতটা এটা আছে, তাহলে কি মেইন উত্তর এই দুগুলোর গুণফল না? এতটা এটা যোগ হবে, এই দুটার গুণফল কিন্তু। তাহলে আলটিমেট যে প্রবাবিলিটি তুমি পাবা, আলটিমেট যে প্রবাবিলিটি পাবা সেটা হলো এরকম। খেয়াল করো এই ম্যাথে যে 1/6 এটা হোল টু দি পাওয়ার 4, এটা হলো পার্টিকুলার একটা কেসে এরকম আসে। অ্যান্ড এরকম কেস তুমি পাবা 6C4 সংখ্যক। মানে এটা একটা, আবার পাবা, আবার পাবা। মানে দেখো এই যে প্লাস, মাঝখানে কিন্তু প্লাস, এই যে মাঝখানে প্লাস, এটা একটা কেস, এটা একটা কেস, যাতে দেখা যায় এই জন্য আর কি মার্ক করতেছি। এই এরকম করে করে ডট 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 কতগুলা 6C4 সংখ্যক, 6C4 সংখ্যক এতটা। কারণ এতগুলা কম্বিনেশনে তুমি তৈরি করতে পারো যে 6 কখন কখন উঠবে, সরি হ্যাঁ 6 বারের মধ্যে কোন 4 বার 6 উঠবে, বিভিন্ন কম্বিনেশন হতে পারে। তাহলে আলটিমেটলি যখন হিসাব করবে সেটা চলে আসবে এদের সাথে গুণ আকারে 6C4 1/6 হোল টু দি পাওয়ার 4 আর 5/6 এটার পাওয়ার 2। কিছু কি চেনা চেনা লাগতেছে একটু দেখো তো, কিছু কি চেনা চেনা লাগতেছে ভাইয়া? আমরা r+1 তম পদ পড়তাম, মনে আছে? NCR a টু দি পাওয়ার n - r b টু দি পাওয়ার r। এখানে দেখো তাই ঘটছে, 6টার মধ্যে থেকে 4টা 6C4, এটা ধরো 1/6, যেটা হওয়াটার মাথায় দেখো এই যে 4, আর যেটা না হওয়া সেখানে 6 - 4 মানে 2। এই জন্য এটাকে বলা হয় বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন অফ প্রবাবিলিটি। সম্ভাবনার ক্ষেত্রে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দেখে ফেললাম, দ্বিপদীপপাদ্যের ধারণা এখানে দেখে ফেললাম। বুঝাইতে পারছি? তাহলে এখন থেকে এটা ডিরেক্ট লিখতে পারতে হবে, যেখানে কেস হবে 6C4 সংখ্যক, মানে 6 বারের মধ্যে 4 বার। NCR তার মধ্যে হচ্ছে সেটা কতবার? 4 বার হচ্ছে, 4 বার। এই যে 1/6 টু দি পাওয়ার 4 হচ্ছে না, তাহলে বিয়োগফল 6 - 4, এই যে 2টা। বুঝাইতে পারছি? তাহলে চলো এই সেম কনসেপ্টে আমরা এখন প্রথমটা করে ফেলি। কি বলছে? 10 জনের মধ্যে 7 জন পাস করবে। তাহলে আগে বলো পাস করা না করা। ধরো পাস করছে, পাস, সেটা কিন্তু সম্ভাবনা হাফ, কারণ পাস করছে না হয় ফেল করছে, আমরা এইভাবে ধরতেছি। তাহলে ফেইলেরটাও কত? হাফ। তাহলে এখানে কি ঘটবে বলো?
10 জনের মধ্যে 7 জন, এখন কোন 7 জন সেটা আবার বাছাই করতে হবে। তাহলে তুমি একটা কেস আগে করো, যে আমি ধরলাম 10 জনের মধ্যে পার্টিকুলার 7 জন পাস করতেছে, তাহলে যে পাস করলো প্রথম জন তারটা হাফ, এরপরে যে পাস করছে তারটাও হাফ, এরপরে যে পাস করছে হাফ, এরকম করে করে কতগুলা হাফ বলো তো? 7 জনের পাস করার সম্ভাবনা 7টা হাফ, এগুলো হলো পাস। এরপর আবার ফেইল আছে, কয়জন ফেল করছে? 3 জন, ফেইলও আসলে হাফ। দেখছো এটা দিয়ে করলে বুঝতা না, দুটা যে ডিফারেন্ট বুঝতা না, তা আসলে এখানে মিলে গেছে। পাস আর ফেল দুটো সেম, তাই দেখে একই মনে হইতেছে। সরি এটা না তো, এটাকে আমরা গ্রিন দিই, গ্রিনটা হলো পাস এই, আর রেডটা হলো ফেইল। তাহলে আলটিমেটলি কি দাঁড়ায় বলো তো? আলটিমেটলি দাঁড়ায় যে যারা পাস করছে সেটা টু দি পাওয়ার 7, যারা ফেইল করছে সেটা টু দি পাওয়ার 3। তাহলে 10 জনের মধ্যে দেখো 7 জন। এখন এইটা কয় উপায় তুমি পাবা? 10 জনের মধ্যে 7 জনকে বাছাই করা যায় 10c7 উপায়। তাহলে আলটিমেট যে প্রবাবিলিটি সেটা হবে 10c7 এত ইনটু হাফ টু দি পাওয়ার 7 হাফের কিউ। তাকায় দেখো NCR a টু দি পাওয়ার n মাইনাস r b টু দি পাওয়ার r, মিলে কিনা? আশা করি বুঝছি। তাহলে ম্যাথ জাস্ট দেখবো, 10 জন থেকে 7 জন আগে বাছাই করতে হবে, 10c4 বাছাই করার পর এরকম 7 জন পাস করছে, 7 জন সরি 3 জন ফেল করছে, মানে ওই দুটার বিয়োগফল 10 থেকে 7 বাদ দাও, এই যে 3, মানে ওই যে n মাইনাস r। বুঝাইতে পারলাম? তাহলে পরেরটা একটু কমপ্লেক্স, খেয়াল করো। এখানে কি বলছে? 5 জনের মধ্যে 2 জন বৃত্তি পাবে, তাহলে আগে বাছাই করতে হবে 5 জনের মধ্যে কোন 2 জন বৃত্তি পাবে, তাই না? এরপরে আবার দেখো একজন ছাত্রের বৃত্তি পাওয়ার সম্ভাবনা 1/4, বাট আমাকে বের করতে বলছে যেখানে কমপক্ষে 2 জন, আমাকে বলে নাই এক্স্যাক্টলি 2 জন। এখানে কি ছিল বলো? 10 জনের মধ্যে এক্স্যাক্টলি 7 জন ফিক্সড। এই পরেরটাই কি ছিল? 6 বারের মধ্যে এক্স্যাক্টলি 4 বারই উঠবে, বাট এবার বলছে কমপক্ষে 2 জন যেন বৃত্তি পায়। তাহলে এমন হইতে পারে, দেখো 2 জন বৃত্তি পাইলো এই, অর 3 জন বৃত্তি পাইলো, অর 4 জন বৃত্তি পাইলো, অর 5 জনের 5 জনই বৃত্তি পাইছে। তাইলে বলো তো আমার এই যে 5 জনের মধ্যে কমপক্ষে 2 জন বৃত্তি পাওয়ার সবগুলা কেস কভার হয়েছে কিনা? যদি একজন পাইতো সেটা কমপক্ষে 2 হয় না, মিনিমাম 2 জন, তাহলে অনেকগুলা কেস। তাহলে যখন 2 জন বৃত্তি পাচ্ছে তখন সম্ভাবনা কিভাবে পাবা? তোমার আগে 5 জনের মধ্যে থেকে 2 জনকে বাছাই করতে হবে, 5 জনের মধ্যে থেকে 2 জনকে বাছাই করলা, বাছাই করা শেষ। এবার বলো 2 জন কি হইছে? বৃত্তি পাইছে। বৃত্তি পাওয়ার সম্ভাবনা 1/4, তাহলে যে পাইছে এটা 2 জন, আর যারা পায় নাই সেটা কি 3/4, সেটা কয়জন? 3 জন। 3/4 কেমনে পাইলাম? পুরো ঘটনা, যে বৃত্তি যারা পাইছে, ধরো পি স্কলারশিপ সেটা হলো 1/4, আর পি প্রাইম স্কলারশিপ মানে পায় নাই যেটা, সেটা কি 1 এর থেকে বাদ দাও, 3/4 আসবে। দেখো তো এই কেসটা পারলাম কিনা? এতক্ষণ কিন্তু এই অঙ্কটাই করছি, দেখো সেম এই অঙ্কটা। এখন একটা অঙ্কের মধ্যে এটা কতবার করা লাগতেছে? এটা হলো 2 জনেরটা। এখন যদি 3 জন পাস করে তাহলে 5 জন থেকে আগে 3 জনকে বাছাই করো, ওই 3 জন পাস করছে, পাসের সম্ভাবনা 1/4, 1/4 3 বার, বাট ফেল করছে 2 জন, 3/4, সেটা হলো 2 প্লাস যদি 4 জন বৃত্তি পায়, সরি পাস ফেল না তো, সরি বৃত্তি 3 জন বৃত্তি পাইছে, 3 জন 2 জন পায় না, তাহলে 4 জন পাইলে 5c4, বৃত্তি পাইছে হলো 1/4 টু দি পাওয়ার 4, আর 3/4 এর পাওয়ার হলো 1। আর ফাইনালি 5 জনই বৃত্তি পাইলে 5 জন থেকে 5 জনই সিলেক্ট করলা, হাফ টু দি পাওয়ার 5, কেউ আসলে পায় নাই, তাই এটা 0 হবে, মানে বৃত্তি পাওয়া ছাড়া নাই, তাই সেটা 0 হবে। পরে ফাইনালি যোগ করে দিবা। বলো বুঝলাম কিনা? এগুলো থেকে এখনো এই টাইপ থেকে কোনো ম্যাথ কোথাও আসে নাই, বাট এখন আসবে আর কি, তাই না? এখন তো এই যে 21 সাল থেকে 25 সাল পর্যন্ত 5 বছর অ্যাডমিশন এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সুযোগ পায়নি, এখন সুযোগ পাচ্ছে, এখন আসবে। খুবই মজাদার কিন্তু, এখন প্রশ্ন দেখে কিন্তু চিন্তা হবে, তোমার পরীক্ষায় বলে দেবে না ভাই এটা জ্যামিতিক প্রয়োগ, এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, যখন দেখবা বাছাইটা আগে লাগতেছে তখন এইভাবে অ্যাপ্রোচ করবে। আশা করি বুঝাইতে পারছি, আশা করি বুঝতে পারার কথা। ঠিক আছে, আমরা চলো ফাইনাল 2টা ম্যাথে করবে, এগুলো হচ্ছে একটু সিরিজ রিলেটেড। কিরকম দেখো ইন্টারেস্টিং, একটা ছক্কা থ্রো করা হচ্ছে, যতক্ষণ না 4-এর বেশি পড়বে ততক্ষণ তুমি থ্রো করতে থাকবা, মানে কন্টিনিউয়াস প্রসেস। মারলা 4 উঠে না, 4-এর বেশি উঠে না, আবার মারবা, আবার মারবা, আবার আরেকটা শর্ত আছে যে জোর সংখ্যক বার থ্রো করতে হবে। কথাটা কি? জোর সংখ্যক বার থ্রো করতে হবে। এটার মিনিং হচ্ছে, যদিও আইডিয়াল এটা পসিবল না, বাট এখানে ধরে নেওয়া হচ্ছে বিজোড় সংখ্যক মারে কখনোই এই শর্ত পূরণ হবে না, বিজোড় সংখ্যক মারে কখনোই এই শর্ত ফিল আপ হবে না। আমাকে বলো 4-এর বেশি আসার সম্ভাবনাটা কত? 4-এর বেশি আসার সম্ভাবনাটা কত? 4-এর বেশি আছে কে? 5 আর 6, জাস্ট 2টা, 2 ডিভাইডেড বাই 6, 2 ডিভাইড বাই 6 মানে 1/3 না? আমাদের কিন্তু পুরো ঘটনাও লাগে, তাহলে 4-এর বেশি না, 4-এর বেশি না মানে ধরো এটার উপর কমপ্লিমেন্ট, তাহলে সেটা কি হবে? 1 থেকে বাদ দাও, 1 - 1/3 মানে আসবে 2/3। এই দুটো আমরা বের করে রাখছি। এবার দেখো এমন হইতে পারে
যে আমার জোড় সংখ্যক বারে যেহেতু 4-এর বেশি উঠে, তাহলে প্রথমবারে উঠে নাই, এই যে এরকম যে প্রথমবারে হয়নি, দ্বিতীয়বারে উঠে গেছে, এটা একটা কেস। অর 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 প্রথমবারে উঠে নাই, দ্বিতীয়বারে উঠে নাই, তৃতীয়বারে উঠে নাই, চতুর্থতে যে উঠতে পারে, কারণ জোড় সংখ্যক বারে যে হয় এটা বলছে। অর কি হবে, প্রথম 5টার একটাতেও উঠে নাই, 6 নাম্বারটাতে যায় উঠছে, 5টা হয়েছে কি, এই যে 5টার একটা উঠে নাই, 6 নাম্বারটাতে উঠছে। এরকম করে কিন্তু অসীম সংখ্যক, এটা শেষই নাই, কোনো শেষ নেই, হইতে থাকবে হইতে থাকবে। তাহলে আমরা আস্তে আস্তে যাই, ধরো এই যে এইটা প্রথমবারে হয় নাই, দ্বিতীয়বারে হয়েছে, তাহলে প্রথমবারে হয় নাই মানে কি বলো, 2/3 ইন্টু, দ্বিতীয়বারে হয়েছে মানে কি 1/3, এই অর মানে প্লাস, দেখো হয় নাই মানে 2/3 ইন্টু 2/3 ইন্টু আবার 2/3, 3বার হয় নাই, এরপরে চতুর্থবারে হয়েছে মানে সেটা 1/3 প্লাস, এখানে কি হবে বলো, 2/3 5টা না, একবারে লিখে দিই 5টা, এরপর আবার 1/3 প্লাস ডট ডট ডট, এন্ড এটাই তো আমাদের প্রবাবিলিটি, অসীম ধারা আর কি। সো অসীম ধারা ক্যালকুলেট করতে হবে, কি হবে দেখো, আমরা কিন্তু প্রত্যেকটা থেকে 2/3টা কমন নিয়ে আসতে পারি না, সরি 1/3টা কমন নিয়ে আসতে পারি, তাহলে কি থাকে 2/3 প্লাস 2/3 এর হোল কিউব প্লাস 2/3 এর হোল টু দি পাওয়ার 5, ধারা সাধারণ যে প্যাটার্নটা সেটা কিন্তু আমরা বুঝে গেছি, এরকম অসীম পর্যন্ত কোনো শেষ নেই, কোনো শেষ নেই। তাহলে অসীম একটা গুণোত্তর ধারার সমষ্টি আমাদের বের করতে হবে। আমরা কি জানতাম, এস ইনফিনিটি ইজ ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর, বলো মনে আছে কিনা, অন্তরের অন্তঃস্থলে থাকতে হবে কিন্তু এইসব ফর্মুলা। তাহলে আমাদের এখানে সিম্পলি আনসারটা হবে দেখো 1/3 তো আসেই, ইন্টু এ কত ধরো প্রথম পদ 2/3, এরপর 2/3 ডিভাইডেড বাই, সরি এ ডিভাইডেড বাই 1 মাইনাস আর কত দেখো, এই দুটো সাধারণ অনুপাত কিন্তু 2/3 এর বর্গ, 2/3 এর হোল স্কয়ার, বাস এটা জাস্ট ক্যালকুলেট করি। তাহলে ভাইয়া যদি এটা ক্যালকুলেট করি, আমাদের কোথায়, ক্যালকুলেটর কোথায়, উত্তর আসবে হচ্ছে 2/3 ভাগ আবার 3, এটাকে ভাগ করে দিব হচ্ছে 1 মাইনাস 4 হচ্ছে 9, হ্যাঁ তাহলে আসতেছে 2/5, করে দেখো 2/5, ভালোই কিন্তু প্রবাবিলিটি 40%, বুঝেছো 40% চান্স আছে, 40% চান্স আছে। দেখো ক্যালকুলেশনটা জাস্ট একটা ইনফাইনাইট সিরিজ দিয়ে করা লাগলো, এই যা পার্থক্য, বাকি সব কিন্তু আগের মতোই, বাকি সব ঘুরে ফিরে আমাদের আগের মতোই। আশা করি বুঝতে পারার কথা, আশা করি বুঝতে পারার কথা। চলো সিমিলার ফাইনাল একটা ম্যাথ করে আমরা শেষ করি, এটাও সেম ম্যাথই, জাস্ট এবার হলো যতক্ষণ না 6 পড়বে, এটা আরও রিয়েল লাইফে মানায় বেশি, মানে ওই যে আমাদের যে লুডুর খেলা, যতক্ষণ 6 না পরে আমাদের মারতে হয়, বাট ওখানে তো আসলে একজনই মারতে থাকে না, যদি এরকম হইতো আর কি খেলাটা, তখন কি ঘটবে সেটা আমরা দেখতেছি। এবং এখানে বলছে এটা হলো বিজোড় সংখ্যক পার, আমি চেঞ্জ করে দিছি আর কি, বইয়ে এটা জোর দিয়েই ছিল, এটাকে বিজোড় বানাই দিছি আর কি, কারণ একটা জোর দিয়ে করছে, একটা বিজোড় দিয়ে করি। ওকে, আমাদের 6 উঠতে হবে, দেন বিজোড় সংখ্যক বার থ্রোতে উঠতে হবে, মানে এমন যে প্রথমবারে 6 উঠে গেছে, ওকে প্রথমবার উঠে নাই, দ্বিতীয়বারে উঠবে না, প্রথমবারে উঠে নাই, দ্বিতীয়তে উঠে নাই, তৃতীয়তে যে উঠবে, নাহলে ওই সিরিজটা আসবে না, বুঝছো, এটা না হলে ওই সিরিজটা আসবে না। সিরিজের ম্যাথ বানানোর জন্য সিচুয়েশনটা এরকম করে করা হয়েছে। আচ্ছা আগে বলো 6 ওঠার যে সম্ভাবনা সেটা কত, 1/6, তাহলে না ওঠার যে সম্ভাবনা কি হবে, জাস্ট কমপ্লিমেন্ট, 1 এর থেকে বাদ দাও 5/6। ওকে, এখন কেস কি কি হইতে পারে, কেস হইতে পারে ভাই প্রথমবারই উঠে গেছে, অর প্রথমবারে উঠে নাই, দ্বিতীয়বারে উঠে নাই, তৃতীয়বারে উঠছে, অর প্রথম 4 বার উঠে নাই, পঞ্চমবারে উঠছে, এরকম করে চলতেই থাকবে অনন্ত অনন্ত পর্যন্ত, সারা জীবন ছক্কার গুটি নিক্ষেপ করতে থাকবে, পুরো জীবনের লক্ষ্য একটাই। ওকে, তাহলে আমরা শুরু করি। প্রথমবারে যদি উঠে যায়, প্রবাবিলিটি কি বলো, 1/6, একটাই স্টেপ, তাই আর কিছু ভাবার নাই, প্লাস এখানে দেখো প্রথমবারে উঠে নাই 5/6, দ্বিতীয়তে উঠে নাই, লাস্টে উঠছে, এগুলো সবাই কি গুণ হবে না, কারণ একে অন্যের পুরা ঘটনাটা ঘটার জন্য এগুলো এক একটা আংশিক পার্ট, পুরোটা একসাথে গুণ হবে এবং এরা স্বাধীন। ওকে, এত এরপর যোগ কি হবে বলো, 5/6 কয়টা আসবে দেখো 4টা, আর এরপর যে উঠছে প্লাস, এরকম করে করে ইনফাইনাইট পর্যন্ত তো আসেই। আমরা দেখো 1/6 কমন নিয়ে নিতে পারি, যেটা একদম প্রথমে ছিল, তাহলে 1/6 কমন নিয়ে নিলে আমাদের থাকে 1 প্লাস 5/6 দুইবার, মানে 5/6 এর হোল স্কয়ার, প্লাস 5/6 হোল টু দি পাওয়ার 4, প্লাস ডট 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 অসীম পর্যন্ত। তাহলে ফাইনালি আমাদের 1/6 তো আছেই, ফর্মুলা কি a ডিভাইডেড বাই a কত এবার 1 মাইনাস, সরি 1 মাইনাস আর কত 5/6 এর হোল স্কয়ার, জাস্ট এটা করে দাও, তাহলে এই কাজ শেষ। ক্যালকুলেটর বন্ধু কোথায়, এইখানে। তাহলে আমাদের 5/6 এটার হোল স্কয়ার 1 মাইনাস আনসার, এটাকে ইনভার্স ভাগ হচ্ছে 6, তাহলে উত্তর আসবে, তোমরা মিলাই নিও 6/11, 50%-এর কাছাকাছি, তাই না, 50%-এর কাছাকাছি, একটু বেশি আর কি। বুঝাইতে পারলাম? সো এরকম সিরিজ রিলেটেড ম্যাথ থাকতে পারে যেখানে এমনভাবে শর্তটা দিবে তোমার ক্যালকুলেশনটা একটা অসীম ধারার মতো হয়ে গেছে।
ঠিক আছে, আমরা কিন্তু লাস্টে 3টা ইন্টারেস্টিং টাইপ দেখলাম। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি অ্যাডমিশনের জন্য। আর জ্যামিতিক প্রয়োগ দিতে পারে, সৃজনশীলও দিতে পারে। সো এই হলো মোটামুটি আমাদের সম্ভাবনার সেগমেন্টটা। আমাদের এখনও বিস্তার পরিমাপ পার্টটা বাদ আছে, আর সেটা হচ্ছে ভাইয়া টার্ম ফাইনাল পরীক্ষা সামনে, পরীক্ষার পরে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং নেক্সট আমার টার্গেট আছে তোমাদের বাস্তব সংখ্যা অসমতা, এরপর হচ্ছে ওদিকে যোগাশ্রয়ী প্রোগ্রাম, এই 2টা অধ্যায়ও দিয়ে দেওয়া, যেহেতু আমি শর্ট সিলেবাসের বাইরে প্রত্যেকটা অধ্যায় দেওয়ার প্রমিস করছি আর কি। সো আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমি বলছিলামই আজকের ক্লাসটা খুব একটা বড় হবে না, জাস্ট অন্যান্য টাইপগুলো থেকে আলাদা করার জন্য, গোছানো থাকার জন্য কন্টেন্টগুলো আলাদা একটা লেকচার নিয়ে নিছি। খুব একটা ডিউরেশনও না, তোমাদের আশা করি প্রবলেম হবে না। সো আমার মনে হয় না এই অধ্যায় ক্লাস করার পরে এক্সট্রা তোমার প্র্যাকটিসও লাগবে। ক্লাসের প্র্যাকটিসগুলো করে ফেলতে পারলে বই খুলবা, প্রত্যেকটা ম্যাথ নিজেই পারতেছো। বোঝা গেল? সো আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।